সৃজা কি লিখছে শুনছি তো, তোমার হারটা খুব সুন্দর। আমি আজকে হারটারই প্রমোশন করেছি। হারটা আমার নেওয়া হচ্ছে সুমনার থেকে 8981502446। এই নাম্বারে যোগাযোগ করলে সুমনাকে পেয়ে যাবে। এটার প্রাইস আছে 780। তো তোমরাও এরকম কালেক্ট করে নিতে পারো। এটার উপর ক্লের সাথে স্টোন ওয়ার্কও প্রেফার করতে পারো, সেটা খুব বেশি না, মানে হয়তো 1000-এর মধ্যে চলে আসবে, খুব হাই কোয়ালিটির স্টোন ওয়ার্ক দিয়ে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউট গর্জিয়াস। চলো এবার যাবো হচ্ছে আমার সেকেন্ড স্টোরিতে। সেকেন্ড স্টোরিটা যেটা বললাম যে একটা পোড়ো বাড়ির ঘটনা বলবো। এই ইনসিডেন্টটা আমাকে পাঠিয়েছে সায়নী। হাই দিদি, কি সুন্দর লাগতেছে তোমারে, আহারে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার বলি, এই ঘটনাটা আমাকে সায়নী পাঠিয়েছে বেলুর মঠের থেকে। ওর একটা ফ্রেন্ড আছে যার বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে, আর্য। আর্য বাড়ি জলপাইগুড়িতে আমি বললাম, অ্যাকচুয়ালি ওর বাবা হচ্ছেন ডিএসপি। এবার ওনাদের ওই দিকেই পোস্টিং, ওই নর্থ ইস্টার্ন সাইডে। তো ওখানে জলপাইগুড়িতে ওরা প্রথমে একটা রেন্টে থাকতো। পরবর্তীতে কি হলো, ওরা একটা নতুন বাড়ি, একটা প্লট কিনে সম্ভবত বাড়ি করে বা একটা একতলা বাড়ি ওরা কিনে নিয়েছিল। কিন্তু প্রবলেমটা এই রিসেন্ট পাস্টে ঘটা। ওরা কিন্তু বাড়িটা কিনেছে আজ থেকে বহু বছর আগে। ওদের বাড়িটা যখন কিনছে ওরা, তখন দেখছে পাশে আর একটা বিরাট এরিয়া নিয়ে বাড়ি কিন্তু পড়ে রয়েছে। তো যখন জিজ্ঞাসা করেছিল তখন সবাই বললো যে না, ওই বাড়িটা আসলে কিছু হয় না, একটা মর্মান্তিক এন্ড আছে ওই বাড়িতে, কিছু ঘটনা। তারপর থেকে কোনো বিক্রি বাট্টা হয় না, ওই প্লটটাতে কেউ নিতে চায় না। তো ওরা দেখলো ঠিক আছে, ওটা আছে ওখানে, আমার তাতে কি, আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো পাশের প্লটটা নিচ্ছি। তো ওরা ওই পাশের বাড়িটা নেয় এবং পরবর্তীতে কাকু ওটা বিরাট বড় করে একতলা দোতলা করে। আর দোতলায় আর্যর জন্য একটা রুম করা হয়েছিল। আর্যর রুমটা থেকে, আর্য রুমের ব্যালকনিটা থেকে একদম স্ট্রেট ওই যে প্লটটা, ওই যে বাড়িটা, আর ওই বাড়িটার সামনে একটা বিরাট বড় আম গাছ ছিল। সেই আম গাছটা ডাইরেক্ট দেখা যেত। এটুকুই শুধু আমি ইনফরমেশন দিলাম, আর বাকি ডিটেলসের আমাদের দরকার নেই, তো আমি যাচ্ছি না। শুধু ওর ওপরের ওই রুমের ব্যালকনিটা থেকে অপোজিটের ওই যে প্লটটা, সেখানকার ওই মেন যে বিল্ডিংটা আর আম গাছটা, সেটা দেখা যেত। বেশ, এবার আর্যর ব্যাপারটা হচ্ছে, ও কিন্তু বরাবরই বাইরে কলকাতাতে থেকে বড় হয়েছে, কাজে ও সেরকম ওই বাড়িতে যেতও না, ওখানে থাকতেও না। ছোটবেলাটা যখন যেত থাকতো পার্সোনাল রুমে খুব কমই যেত, মানে আলাদা করে শোয়ার ব্যাপার ছিল না, মার সাথেই শুয়ে যেত বা নিচের রুমেই থাকতো। এবার পরবর্তীতে কলেজে ওঠার পর থেকে যেটা হয়, আস্তে আস্তে তখন টিনেজ হয়েছে, এবার নিজের রুমে থাকবে। তো এই রিসেন্টলি ও যখন জলপাইগুড়িতে গেছিল, ফার্স্ট টাইম ও ওই রুমটাতে একা নাইট স্পেন্ড করতে গেছিল। ঠিক আছে, এর আগে কিন্তু মানে তোমার তার আগে বাড়িতে যতদিন গেছে, প্রথমে তো একতলা ছিল, তখনও কোনো প্রবলেম ছিল না। পরবর্তীতে ও এখানে আসার পর খুব একটা সেরকম যাওয়া আসাটা হতো না। আর তারপরেও যেহেতু আবার গেছে, হয়তো ওই মায়ের সাথে শুয়েছে বা বাবার সাথে নিচে শুয়েছে বা অন্য রুমে শুয়েছে, ওই পার্টিকুলার রুমটাতে ও কিন্তু একদম রিসেন্ট শুয়েছে। আর ওরাও কয়েক বছরই হয়েছে ওখানে বাড়িটা করেছে, আর ওই পাশের প্লটটা পড়েই আছে। এটা হচ্ছে পুরো স্টোরি লাইনটা। এইবার বলি আর্যর প্রথম রাত্রের অভিজ্ঞতাটাকে বলে নি। ও শুয়েছে, ওর মনে হচ্ছে কিছু একটা ব্যালকনির দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা কিন্তু প্রথম দিন ও ভাবে হচ্ছে এটা ও স্বপ্ন দেখছে। ও দেখছে ব্যালকনিতে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে এবং একজন প্রচন্ড বয়স্ক মহিলা, যার চামড়াগুলো প্রচন্ড কুঁচকে গেছে, এবং সেই মহিলা ওর দিকে আস্তে আস্তে খুব গুটি 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 পায়ে ব্যালকনি থেকে ধীরে 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 এগিয়ে আসছে। তো ও বলছে আমি স্বপ্নের মধ্যেই আমার বেশ ভয় লাগলো, আর আমি আমার যে ইষ্ট দেবতা আছে আমি তার নাম করতে থাকি। তো ও নাম জপ করছে ভেতরে ভেতরে, সঙ্গে সঙ্গে দেখছে যে মহিলার মুখের বিকৃতি ঘটছে, মানে তার ফেসের না এক্সপ্রেশনটা পাল্টে যাচ্ছে। সে এমনি নর্মালি ওইরকম কুচকে গেছে, একদম চোখের বলিরেখাতে ভর্তি, কোনাগুলোতে স্কিন টিনগুলো সব ঝুলে গেছে, এরকম একটা থুরথুরে মহিলা, বুড়ি বয়স্ক মহিলা। সে এরকম ভাবে এগিয়ে আসছে ওর দিকে গুড়গুড় করতে করতে, গুটি 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 পায়ে। আর এবার যখন ও ইষ্ট দেবতার নাম জপ করতে শুরু করেছে, সে এরকম দাঁত কিটকিট করছে যে মানে কেন তুই নামটা নিচ্ছিস, কেন তুই নামটা নিচ্ছিস।
দাঁত কিটকিট করছে আর চোখটা বড় বড় করে চোখ রাঙাচ্ছে ওর দিকে তাকিয়ে, কিন্তু সে কিন্তু একটা অত্যন্ত থুরথুরে বয়স্ক মহিলা। তো ওর ঘুমটা তখন ভেঙে যায়, ও না উঠে বসে ভাবছে ও মাই গড এটা আমি কি দেখছিলাম। ওর অসম্ভব ভয় লেগেছিল, ও চোখে মুখে একটু জল দেয় বেসিনে গিয়ে। তো তারপরও ভাবে যে তাহলে বোধহয় আজকে সারাদিন খুব হেক্টিক গেছে, এতটা জার্নি করে এসেছি, তারপর শুতে এসেছি, ঠিক আছে এটা নিয়ে অত মাথা ব্যথার দরকার নেই, আমি শুয়ে পড়ি। ও শুয়ে পড়েছে। নেক্সট ডে ও মাকে কিন্তু কিছু বলেনি সকাল থেকে, ও ভেবেছিল যে এটা খুব ক্যাজুয়াল কোনো একটা ইনসিডেন্ট ছিল, যেটা হয়তো আমি ভেবেছি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা প্রথম দিন কোনো স্বপ্নকে গুরুত্ব দিই না। একটা ড্রিম কিন্তু তখনই আমাদের মাথায় বেশিভাবে হ্যামার করে যখন আমরা রিপিটেডলি সেটাকে দেখতে থাকি। একদিন কোনো একটা স্বপ্ন দেখলে সেটা নিয়ে আমরা একদমই বিচলিত হয় না, সেই স্বপ্নটা যদি বারে বারে আমাদেরকে আসতে থাকে তখন গিয়ে আমাদের মাথায় টনকটা নড়ে যে আমি বারবার কেন এই স্বপ্নটা দেখছি। তো নেক্সট ডে আবার এরকম হলো। নেক্সট ডেতে যেটা ঘটে, ওই বুড়িটা ও দেখছে ব্যালকনি থেকে ওরকম আবার এরকম গুড়গুড় গুড়গুড় করে ওর দিকে হেঁটে হেঁটে আসছে গুটি গুটি পায়ে। আর সেদিনকে ও শুধু মনে মনে ওর ইষ্ট দেবতার নাম নিচ্ছে, ও জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে। ও দেখছে বুড়িটা তাতেও সেদিনকে চলে যাচ্ছে না। আগের দিন কিন্তু বুড়িটা রেগে যাচ্ছিল আর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছিল, সেদিনকে ও চ্যান্টিং করে যাচ্ছে কন্টিনিউ যে জয় শ্রীরাম, বাট কিছুতেই বুড়িটা থামছে না, সে আরো এগিয়ে আসছে এরকম গুটগুট গুটগুট করতে করতে, এরকম দাঁতটা কিটকিট কিটকিট করতে করতে, যে যেন খুব রেগে যাচ্ছে। এসে ওর মুখের ওপর এমভাবে ঝুঁকে পড়েছে, আর ওর মুখের ওপর যখন ঝুঁকে পড়েছে এইভাবে ওরকম, তখন ও কি করেছে, ও বলছে মানে আমি তখন যুদ্ধ করছি নিজের সাথে, আমার অসম্ভব ভয় লাগছে, বাট তাও আমি নিজেকে দমবো না, মানে নিজেকে কিছুতেই দমতে দেবো না বলে আমি হট করে ওর মাথাটার উপর এরকম করে হাত দিলাম। ও বলছে আমি এটা করেছি দিদি, পুরো স্বপ্নের মধ্যে ব্যাপারটা ছিল, কিন্তু আমি এরকম মাথার উপর হাত দিয়েছি, হাত দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে মানে ও চিৎকার করছে, মানে তখন কিন্তু ও মুখে চিৎকার করছে, ওটা আর স্বপ্ন নেই, ও পুরো মুখে চিৎকার করছে জয় শ্রীরাম বলে। আর ওই বুড়িটা ওকে অসম্ভব জোরে ওর মুখের উপর এরকমভাবে ঝুঁকে পড়েছে, আর ও ওকে মাথাটাও ধরে নিয়ে পুরো হাত দিয়ে এইভাবে ঠেলছে, ধাক্কা মারছে, আর ওরকম মুখে চিৎকার করছে। করতে করতে তারপর কি হয়েছে ও আর জানে না। পরের দিন সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন দেখছে ওর চারপাশে ওর মা ওর বাবা সবাই ওকে ঘিরে বসে রয়েছে, মা জলপটি দিচ্ছে, ওর ধুম জ্বর। তো রাত্রেবেলা কি হয়েছিল সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে, তখন গিয়ে ও কাকিমাকে বলল যে আমি এরকম একটা বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি, সেই বয়স্ক মানুষটা আগের দিনও রাত্রেবেলা এসছে, আমি ইষ্ট দেবতার নাম নিতে, সে চলে যায়। পরের দিনকে এতটা কাছে এসেছিল, পুরো আমার মুখের উপর ঝুঁকে পড়ে এবং আমি তাকে টাচ অব্দি করেছি, মানে আমি ও কতটা সাহসী আজও আমি ভাবছি যে ও পুরো বলছে আমি ড্রিমের মধ্যে কি ওটা মানে ইয়ে সচ্চে ইয়া হাকিকতে, মানে ওটা ড্রিম ছিল নাকি ওটা সত্যি ঘটেছিল গড নোজ, বাট ও ওটাকে বলছে আমি এরকম মাথাটাকে এরকম চেপে ধরে না এরকম ধাক্কা মারছি, মানে তুই যা এখান থেকে, দিয়ে জয় শ্রীরাম বলছি, আর সেরকম দাঁত কিটকিট করেই যাচ্ছে এরকম, যেই ওর মাথাটাতে হাত দিয়ে ও বলছে যে আমি বলছি না জয় শ্রীরাম জয় শ্রীরাম, ও পুরো দাঁতটাকে করে কিটকিট কিটকিট করছে, মানে খুব রেগে গেছে, এভাবে কিটকিটাচ্ছে ও। তো করতে করতে তারপরও ফ্যান্ট হয়ে যায়, ওর আর মনে নেই। সঙ্গে সঙ্গে কাকিমা বলে তুই এটা আমাকে আগে বলিসনি কেন। সব ওরা নিয়ে যায় ওকে তো একজন গুরুজির কাছে, তো গুরুজি বলেন যে আমি তোদের বাড়িটাতে আসছি, আমি দেখবো কি ম্যাটারটা। গুরুজি যখন বাড়িতে আসে, গুরুজি রুমটায় ঢুকে ফার্স্টে একবার ঘুরলো, ঘুরে নেক্সট উনি ওই ব্যালকনিটার দিকে গেল, সোজা ব্যালকনি থেকে ওই পাশের প্লটের আম গাছটাকে রেখে বললো ওটাকে ইমিডিয়েট কাট, যে জিনিসটাই এসছিল ওই গাছটা থেকে এসছিল। তখন বলছে মানে, কিন্তু ওই বাড়ির সাথে আমাদের বাড়ির কি টার্মস, বলছে কোনো টার্মসের দরকার নেই, কখন কে কার কোথায় টার্মস বানাতে ইচ্ছা করবে সেটা বলা মুশকিল, ভূতেদের কোনো গ্যারান্টি নেই কে কাকে কখন ধরবে, এরকম একটা বক্তব্য না, যে ওই গাছটা কাটতে হবে, যে জিনিসটাই এসছিল ওই গাছটা থেকে, গাছের ইম্প্যাক্টটা এখানে এসছিল। তো ওরা তখন জিজ্ঞাসা করে যে এই বাড়িটার ব্যাক এন্ড স্টোরিটা কি। তখন জানা যায় ওরা নেইবার্সদের সাথে কথা বলে, তো সবাই বলে যে এই বাড়িটার মানে এতটা যে এটা চড়াও হয়ে উঠবে সেটা তোরা কখনো ভাবতে পারেনি যে পাশের বাড়িতে এরকম এফেক্ট ফেলবে। কিন্তু বাড়িটার যে সমস্যাটা হচ্ছে, ওই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, ওই আগের রাত্রে ও যেরকম ডেসক্রাইব করেছে এরকম পুরো কুঁচকে যাওয়া, এরকম বলিরেখা ভর্তি ফেসে, গালে, চোখের কোনায় একজন ভীষণ এজেড একজন বয়স্ক মহিলা,
সেই মহিলা তার 2 ছেলেকে নিয়ে থাকতেন, একজন বড় ছেলে, ছোট ছেলে। বড় ছেলের ওয়াইফ, তাদের একটি মেয়ে ছিল যার 19 ইয়ার্স ওল্ড ছিল, আর বাকি ছোট ছেলে, ছোট বউ, আর তার আবার একটা ছোট্ট বাচ্চা ছিল। তো খুব একটা হ্যাপি ফ্যামিলি, ভীষণ ভালো ছিল, ওরা লাইভলি ছিল, সবার সাথে মিশে জুড়ে থাকতো, পাড়ার মধ্যে সবার সাথে খুব রিলেশন ভালো ছিল। তো ফ্যামিলিটা এত মানে ভালো ছিল না, এত লাইভলি ছিল না, ওদের এই ইনসিডেন্টের পর পুরো পাড়া ভীষণ রকম হতাশ হয়েছিল। কি ঘটেছিল, প্রথম যেটা হয় যে ওই যে 19 ইয়ার্সের বাচ্চা মেয়েটা, ওর একটা কলেজে বোধহয়, তারপর প্রথম কলেজে যাচ্ছে ক্লাস 12-এর পর, সেই রকম সময় তার একটা অ্যাফেয়ার স্টার্ট হয়, কোনোভাবে সেই ছেলেটির সাথে ফিজিক্যাল হয় এবং কনসিভ করে যায়। সেটা যখন বাড়িতে জানাজানি হয়, তার বিয়ের জন্য তার বাড়ি থেকে যখন সেই ছেলেটির কাছে অ্যাপ্রোচ করে, ছেলেটা ওকে একদম ডাইরেক্ট না করে দেয়, রিজেক্ট করে দেয়, যে না আমি বিয়ে করব না, মানে ইট ওয়াজ জাস্ট ফর ফান, বাট বিয়ে করা আমার পক্ষে পসিবল না। সেটাতে রাগে দুঃখে মেয়েটা বাড়িতে এসে, ওর বাবা ওকে তবু কনসোল করেছিল, ওকে বুঝিয়েছিল যে নাথিং টু ওয়ারি, আমি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেব, সেটা তোমাকে অন্য কোথাও নিয়ে গিয়ে প্রোটেকশন দিয়েই হোক, বা ধরো তুমি আজকে একটা অত বড় অন্যায় করে ফেলেছো, ঠিক আছে, কিন্তু ওর প্যারেন্টিংটাও খুব সুন্দর ছিল ওনাদের। যখন দেখছে মেয়ে এত বড় একটা স্ট্রেসের মধ্যে চলে গেছে, ওনারা যে ওকে খুব একটা বকাঝকা দিয়েছেন, খুব প্রেশারাইজ করেছেন, কিচ্ছু নয়, বা কেন করেছি সেই কৈফিয়ত পরে, সেটা পরের ব্যাপার। আগে এখন এই মুহূর্তে পুরো টোটালি প্যানিক, তো সেই মুহূর্তে ওকে কি করে আরো স্ট্রেস ফ্রি করা যায় সেটাই কিন্তু ওর প্যারেন্টসরা ট্রাই করছিল। এবং সেই ওয়াইজ ওরা কি করে, ওকে বলে যে আমরা তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, যদি কোনো কিছু হবে না, সব প্রবলেম সর্ট আউট হয়ে যাবে, তুমি একটু নিশ্চিন্তে থাকো। কিন্তু ও কোনোভাবেই সেটা নিজের মন থেকে মানাতে পারছিল না। ওর এটা ফার্স্ট লাভ ছিল, ওখানে অনেক এক্সপেকটেশন ছিল, হয়তো সেটা দুঃখে হোক অভিমানে হোক, ওই যে গাছটা, ওই গাছটাতে গিয়ে ও প্রথমে সুইসাইড কমিট করে। ও সুইসাইড করলো। এরপর মাসখানেকের মাথাতে একটা ইয়াং মেয়ে বাড়িতে, সে চলে গেছে, মানে বোঝাই যাচ্ছে যে বাড়িটা পুরো একদম যেন একটা মৃত্যুপুরী তৈরি হয়ে গেছে। মানে সেখানে কোনো কিছুই মানুষেরা ভালো লাগে না, সারাদিন একটা কান্নার রোল শোনা যায়, ঠাকুমা কাঁদছে, মা কাঁদছে, কাকিমা কাঁদছে, এরম একটা পরিবেশ। তো ভীষণ তখন তারপর থেকে মানে বাড়িটা একটু থমথমে হয়ে উঠেছিল। এরপর ঠিক 1 মাসের মাথায় ওই যে ছোট বাচ্চা ছেলেটা ছিল কাকিমার, তো কাকু কাকিমার ওই বাচ্চা ছেলেটা থাকতো হচ্ছে ওদের ওপরে দোতলাতে, আর নিচে একতলাতে জেঠু জেঠিমা ওই ঠাকুমাকে নিয়ে আর মেয়েকে নিয়ে থাকতো। হঠাৎ একদিন বাচ্চাটা সামান্য একটা বল খেলতে খেলতে বাচ্চাটা পড়ে যায় সামাও সিঁড়ি দিয়ে, এবং পড়ে গেলে তো হতেই পারে যে সেটা একটু লাগলো, চোট লাগলো, মাথা পেটে গেল, অনেক কিছু হতে পারে। কিভাবে বাচ্চাটা পড়লো, ইন্টারনাল হ্যামরেজের কারণে বাচ্চাটা একদম স্পট ডেড। এটা ওই মৃত্যুটা ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে ওই ছোট বাচ্চাটাও কিন্তু পড়ে মারা যায়। কিন্তু কিভাবে মারা গেছিল বাচ্চাটা, কিভাবে ওর এইরকম এত বড় দুর্ঘটনা ঘটলো, সেটা কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি। কারণ সিঁড়িগুলো খুব ছোট ছোট, ওদের স্ল্যাবসগুলো ছিল, তো ভাবছিল যে পড়েও যদি যায় না তো কি হবে, মানে ওখান থেকে ম্যাক্সিমাম মাথা ফাটবে বা কিছু, কিন্তু একদম ওরকম স্পট ডেড হয়ে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। যাই হোক, তো এই একটা ইনসিডেন্ট ঘটে, এবং এর ঠিক 1 মাস পরে, মানে প্রথম গেল মেয়েটি মারা গেল, তারপরে ছেলেটা মারা যায়, বাচ্চা ছেলেটা, আর তার ঠিক 1 মাস পরে একদিন সকালবেলা উঠে পুরো পাড়ার লোক দেখছে যে ওদের বাউন্ডারির মধ্যে ওই আম গাছটাতে পুরো গোল করে, আম গাছটা বিশাল আকারের ছিল, আম গাছটার আয়তনটাও বিরাট বড়, এবং পুরো এরকম বলে না বৃক্ষের পুরো একদম ছত্র ছায়া দেয় পুরো গোল করে, যেরকম ভাবে ওই রকম গোল হয়ে এক্সপ্যান্ড করেছিল ওর শাখা প্রশাখাগুলো। তো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এরকম পুরো গড়িটাকে সার্কেল করে বিভিন্ন ডাল থেকে একসাথে গলায় হ্যাংড অবস্থাতে রয়েছে। ঠাকুমা, জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা, 5 জন। এই 5 জন পুরো ওই আম গাছটাকে বেষ্টন করে পুরো গোল করে, ওর মা গেছে হচ্ছে ঠিক পার্টিকুলার ওই ডালটাতে, যেই ডালটার ওপরে ওই মেয়েটা হ্যাংড হয়েছিল, সেখান থেকে ওই মানে ওর মা আছে, আর বাকি ওর ঠাকুমা, জেঠু মানে ওর বাবা প্লাস কাকু কাকিমা সবাই এরকম গোল করে ওই আম গাছের গুড়িটাকে বেষ্টন করে বিভিন্ন শাখাগুলো থেকে 5টা বডি ঝুলছে একসঙ্গে।
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছিল, ওদের রিলেটিভসরা আসে, কেউ ছিল ওদের রিলেটিভস হয়তো, তো তারা আসে, দিয়ে সমস্ত কৃতকার্যটার্য সম্পন্ন করা হয়েছিল যদিও, কিন্তু যাই হোক নিজেদের কেউ না থাকলে আর যা হয় আর কি, সবটা তো একদম প্রপারলি হয় না। এরপর যে ঘটনাটা ঘটে, ওর যে রিলেটিভ ছিল সেই রিলেটিভ উনি ডিসাইড করেন যে না আমি বাড়িটা বিক্রি করে দেবো, কারণ এই বাড়িটা এমন একটা আতঙ্ক ছেড়ে দিয়েছিল যে ওটাতে এমনি কোনো লোক কিনবে না, ওটা প্রমোটারকে দিয়ে দিতে হবে, এবং বিরাট এরিয়া নিয়েছিল বাড়িটা। তো একজন প্রমোটারের সাথে কথা বলা হয়, সেই প্রমোটার ডিসাইড করে যে ঠিক আছে একটু কম দামে পেয়ে যাচ্ছি, এত ভালো একটা প্লট আছে, তো বাড়িটা নিয়ে নেবে। বাড়িটার ফাইনাল কথাবার্তা যেদিনকে হয়ে যায়, প্রমোটার পরের দিন বুকিং করবে, নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় যে প্রমোটার নিজের ঘরে হ্যাংড অবস্থাতে রয়েছে। তো এটা জানার পর, ওটা একটা এত ছোট জায়গা, তো মানে এক্স্যাক্টলি জলপাইগুড়িতে নয়, একটু ভেতরের দিকে, তো সেই জায়গার ঘটনা বলে পুরো ওই এলাকাটাতে ছড়িয়ে গেছিল যে ওই বাড়িটাতে একটা প্রচন্ড আতঙ্ক ছেয়ে আছে, ওই জায়গাটা কেউ নিতে চেয়েও না, মানে যে নিবে তারই কিছু বিপদ ঘটবে। এবং বলতে নেই যে কজনকেও কনভিন্স করে ওর ওই রিলেটিভসরা নিয়ে আসছিল, দেখাতো বাড়িটাকে একজন দুজনকে, যারা যারা একটু অল্প বিস্তর ভেবেওছে যে ঠিক আছে দেখি না নিয়ে কি হয়, মানে যেই মুহূর্তে একটু ভাবনাতেও আনতো কি ওই বাড়িটা নিলে নেওয়া যায়, তার কিছু না কিছু এমন একটা ব্লান্ডার অ্যাক্সিডেন্ট ঘটতো যে ফাইনালি আজকে 22 বছর হয়ে গেছে ওই বাড়িটা ওইভাবেই পড়ে রয়েছে, ওই বাড়িটার কোনো গতি হয়নি। এইবার কথা হচ্ছে যে বাড়িটার মতো পড়েছিল, আশপাশে সবাই যারা ভয় পেয়েছিল প্রত্যেকে যে যার নিজের নিজের বাড়ি বাঁধিয়ে নেয়, যে যার মতন থাকে, কিন্তু কোনোদিন আর্য যেরকম প্রবলেম ফেস করেছে সেটা কিন্তু করেনি। তো ওই গুরুদেব যেটা বলেছিলেন যে এই ঘরটাতে তো অ্যাকচুয়ালি কেউ থাকতো না এতদিন, তো যার জন্য হয়তো তোমরা বুঝতে পারোনি, কিন্তু যেহেতু আম গাছ থেকে ডাইরেক্ট এই রুমটা একেবারে দেখা যাচ্ছে, এবং সেখানে আর যে একটা বাচ্চা ছেলে, ওর একটু সোল পাওয়ারটাও হয়তো কম ছিল, তো জিনিসটা অ্যাট্রাক্টেড হয়েছে এবং ওকেই ভয়টা দেখিয়েছে। ঠিক আছে, তো ওই গাছটা কেটে ফেলতে হবে। ওইভাবে তো কারোর বাউন্ডারির মধ্যে ঢুকে গাছ কাটা পসিবল না। ওরা তখন কথা বলে, পাড়াতে সবার মধ্যে একটা ডিসকাশন হয়, ওরা যায় ওদের ওখানকার যে পলিটিক্যাল লিডার আছে তার সাথে গিয়ে কথা বলে ওরা তারপর বাউন্ডারির ভেতরে লোক ঢুকিয়ে ওখান থেকে পুরো ওই গাছটা কেটে দেয়। তারপরেও কিন্তু মানে গুরুজি বলেছিলেন যে তোমাদের ঘরটা বাঁধিয়ে দিচ্ছি, আর্যকে প্রোটেকশন দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করো যে এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার, কারণ একদম গায়ের প্লটটা, তো ওই বাড়িটা কিন্তু একদম সেফ নয়, ওই বাড়িটাতে কিন্তু অনেকগুলো সোল আছে, এবং তারা কিন্তু মানে হয়তো ইন্টেনশনালি না, ভয় দেখাচ্ছে বলে নয়, কিন্তু মানে তারা বেশ লাইভলি ছিল, বলছিলাম না যে তারা খুব মিলেমিশে থাকতে পছন্দ করতো, তো তারা আরো নিজেদের সাথে লোক টানার চেষ্টা করছে যে আরো বেশি জন, যতজন পাবো তত বেশি আমরা একসঙ্গে থাকতে পারবো। এটা কিন্তু হয়, কেউ এক বলে নাকি সোলরাও না মুক্তি না পেলে তারা একা থাকতে পারে না, তারা সঙ্গে কাউকে একটা টানার চেষ্টা করে। তো ওখানে যে সোলগুলো আছে তারা নিজেরা মুক্তি পায়নি, তো আরো লোক টানার চেষ্টা করছে যে ওখানে আরো সবাই মিলে গ্যাদারিং করবো, সবাই মিলে থাকবো, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে চলে যাও। তো পরে শোনা যায় যে আর্যদের বাড়ি, মানে আর্য বললো আমাদের এখনো আমরা বাড়িটা চেঞ্জ করে উঠতে পারিনি, এটা একদম রিসেন্ট ঘটনা। তো বললো আমরা এরকম বললেই তো দিদিভাই এত বড় করে বাড়িটা করা হয়েছে, এর মধ্যে কি এরকম বললে রাতারাতি বাড়ি চেঞ্জ করে চলে যাওয়া সম্ভব? তো যার জন্য ওরা কি করলো যে এখন অন্যান্য বাড়িটারই দেখছে, এটার যদি একটা সুইটেবল কোনো কাউকে সেল করতে পারে এই বাড়িটা নিলে বা ওরা করবে এটা কি, আর তা না হলেও অন্তত ওদেরকে দোতলাটা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে, ওদেরকে একতলা এটা থাকতে হবে। এমনি দোতলাটা করা রইলো, যেরকম এতদিন থাকতো মেনটেন করতো, কেউ যদি এসে একটু খানিকক্ষণের জন্য থাকতো, বাট ওই রকম ওখানে রাত্রে ওরা এখন আর কেউ থাকে না। আর এখন চেষ্টা করছে সেল করার, কিন্তু ওই যে ওই পাশের বাড়ির ইম্প্যাক্টটা এই জমিটার ওপর পড়েছে বলে এই বাড়িটাও কেউ কিন্তু সবাই খুব ভয় পেতে শুরু করেছে, এই বাড়িটাও চট করে এখন বিক্রি হচ্ছে না, যার জন্য ওরা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। নাও জানি না কি হবে, আপাতত ওরা ওই বাড়িতেই রয়েছে, তবে এখন আর দোতলাটা ব্যবহার করছে না। এই হচ্ছে আর্যর খুবই ভয়ানক একটা ইনসিডেন্ট, যেটা আমি ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো কেমন লাগলো স্টোরিটা? খুব ভয়ঙ্কর ঘটনা। আন্টি কাল আমার ম্যাথস এক্সাম, তো তুমি এখানে প্র্যাকটিস না করে এখানে এখন গল্প শুনছিস? সেনজিনি, লাভ ইউ আন্টি, লাভ ইউ টু বেটা, বাট যাও একটু প্র্যাকটিস তো করো। আচ্ছা
একটা বেশ মিক্সড ইমোশনস আছে গল্পটায়। হ্যাঁ রাইট, মানে ওদের জন্য খারাপ লাগা, খুব কষ্ট দুঃখ সেটাও আছে ভূতগুলোর জন্য। এমনিতেই আমরা মানে সাইকোলজিক্যালি দেখলে আমরা অনেকটাই কিন্তু এই ভূতেদের ওপরে খুব একটা এম্প্যাথেটিক অ্যাটিটিউড নিয়ে থাকি। ওদের ব্যাক এন্ড স্টোরিটা জানতে আমাদের খুব মন চায়, এই যে আহারে ওরা কত কষ্ট পেয়েছিল মেয়েটা, এটা কিন্তু ফ্যাক্ট। আমরা কিন্তু ভূতেদের ওপরে আমাদের একটা আলাদা সিম্প্যাথি থাকে।